বন্দরের বিষয়টা নিয়ে প্রথমে কথা বলতে চাই যে হৃৎপিণ্ডের চিকিৎসার জন্য এক্সপার্টের কথা বলেছেন, বন্দর দিয়ে দেয়া নয়। তো এইটার কি প্যাঁচ আছে এখানে? এটার ভিতরগত অর্থ কি, শানে নজরুলটা যদি স্যার একটু বলেন। দেখুন, তিনি মনে করেন চট্টগ্রাম তার বাপের দেশ, এক, এবং যা ইচ্ছা তাই তিনি করবার এখতিয়ার রাখেন। তিনি সারা দেশে চট্টগ্রাম বাড়ি হলে আর কোনো কথা নেই, তাকে দ্রুততম সময়ের মধ্যে পদায়ন করে ফেলেন। এবং তার পাশাপাশি আপনার তিনি মনে করেন তার বাপের দেশের বন্দর এটি, তিনি যে যাই বলুক না কেন তার মতো করে তিনি এটির আপনার বন্দোবস্ত দেবেন। সুতরাং কার কি বলার আছে? আচ্ছা 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 আচ্ছা, এটা তো আগের বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় একটা সবার ইয়ে ছিল যে গোপালগঞ্জ অথবা মাদারীপুর ওই অঞ্চলের, ফরিদপুর ওই অঞ্চলের হলেই নিয়োগ পেয়ে যেত। আপনি এখন আবার নতুন কথা বললেন চট্টগ্রামের হলেই নিয়োগ পেয়ে যায়। এটা হলো নতুন রয়্যাল এক্সাম, কিছু এক্সাম্পল একটু চট্টগ্রামে কে কে আছেন আমাদের প্রশাসনের? চট্টগ্রামে বাড়ি হলে 7 খুন মাপ, এক। 2 নাম্বার হচ্ছে আপনার আমাদের প্রাচ্যের অক্সফোর্ড বলে ঢাকা বিশ্ববিদ্যালয়, বেশ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনি কিন্তু যাকে পদায়ন করেছেন মাননীয় উপাচার্য হিসেবে, কোইন্সিডেন্টালি তিনি লোহাগড়ার মানুষ, আপনার চট্টগ্রাম অন্তর্গত, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়াশোনা করেছেন। আমি যেহেতু আমার সহকর্মী সেই কারণেই আমি উদাহরণটি দিলাম, দূরে গেলাম। আচ্ছা, আনোয়ার হোসেন রাজীব তিনি বলেছেন কলিমুল্লাহ সাহেবকে ধন্যবাদ সত্য কথা বলার জন্য। আপনার কথা বলার নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন, সেটাকে তিনি সত্য বলার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়েছে। ধন্যবাদ আনোয়ার হোসেন রাজীব আপনাকেও। যাই হোক, এখন দেশবাসীর বা বিএনপির প্রতিক্রিয়া কি, বা দেশের মেজরিটি রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কি, সেটা আমরা দেখতে পাবো আগামীতে। আরো কিছু কিছু প্রতিক্রিয়া আমরা দেখেছি। সালাউদ্দিন আহমেদ বলেছেন যে জানুয়ারিতে নির্বাচন হলে ভালো হতো, আবহাওয়া যেহেতু অনুকূল, তখন একটা সুন্দর পরিবেশ, যে কারো কথা রাখলাম না, আমি একটা তারিখ বা একটা মাস বললাম, এটা হতে পারতো। এখন নির্দিষ্ট একটা দলের এজেন্ডা বাস্তবায়ন হয়ে যাচ্ছে। আরেকটা কথা বলতে চাই, করিডোর নিয়ে তিনি কথা বলেছেন, এটা চিলে কান নিয়ে যাওয়ার মতো ঘটনা। এই যে এত কথা যে এত মাস যাবত হলো, এটা কি তাহলে এতদিন মানুষ চিলে কান নিয়ে যাওয়া নিয়ে আলোচনা হচ্ছে, আসলে ওখানে কিছু ঘটছে না? দেখুন, তিনি হচ্ছেন ডিসেপশন মাস্টার, মানে ধূম্রজাল তৈরিতে বিশ্ব সেরা এবং সেরা মার্কেটিং ম্যান, সেরা প্যাকেজিং ম্যান। সেই জন্যই এক এক সময় এক এক রকমের বক্তব্য তিনি হাজির করছেন, এবং তার স্পোক্সম্যান শফিক সাহেব তার ক্রীড়নক হিসেবে যখন যেভাবে আদিষ্ট হচ্ছেন সেভাবে ভূমিকা পালন করছেন। তিনি ধরে নিয়েছেন বাঙালিকে যে কোনো কথা বলে পার পাওয়া যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে ওখানে কিছু ঘটছে যেটি হাইড করা হচ্ছে। এটা যদি এখনো বুঝতে আমাদের অসুবিধা হয়, তাহলে বুঝতে হবে যে আমাদের আক্কেল জ্ঞান কিছু অভাব আছে। আচ্ছা, বন্দরের কথা তিনি যেহেতু বললেন যে এক্সপার্ট কাউকে দেয়া উচিত, দেয়া হবে, দেয়া হচ্ছে, যেটা বলেছেন, এখন অনেকে বলছেন আবার পুরো দেশটাই তো একটা জঞ্জাল হয়ে গেছে, পুরো দেশটাই যদি অন্য কোনো এক্সপার্টকে দেয়া হয়, লিজ দেয়া হয় 5 বছরের জন্য, তারা চালালেন। কেউ আবার প্রস্তাব করেছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এখন বেকার সময় কাটাচ্ছেন, তাকে এনে যদি কোনোভাবে 5 বছরের জন্য তার নেতৃত্বে দেয়া হয় বন্দরের মতো, তাহলে শুধু বন্দর দিতে হচ্ছে না, পুরো দেশটা দিলে সবকিছুই সংস্কার করে দিবে। আপনার মন্তব্য? দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বন্ধন কিন্তু নারীর বন্ধন। আপনারা কেউ খেয়াল করেছেন কিনা, বাংলাদেশের সমাজ ব্যবস্থা আমূল পরিবর্তন ঘটেছিল চিরস্থায়ী বন্দোবস্তের কারণে, এবং এটি জারি করেছিলেন লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস ছিলেন ব্রিটিশ সেনাপতি। তিনি জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে যে স্বাধীনতাকামী যোদ্ধারা মার্কিন যুক্তরাষ্ট্রের, তাদের কাছে তিনি পরাজিত হয়ে ব্রিটিশ রাজার পক্ষ থেকে আত্মসমর্পণ করেছিলেন। আপনার সেই চমৎকার চিত্রটি ক্যাপিটল হিলের যে ডোমটা,
তার নিচে অঙ্কিত আছে, আমি স্বচক্ষে দেখেছি। তো সেই জন্য আপনার লর্ড কর্নওয়ালিসের পথ ধরে তিনি যদি এখন সেই রকম কাউকে এনে মোতায়েন করেন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ তিনি মনে হবে যে ঐতিহাসিক ধারাবাহিকতা তিনি বজায় রেখেছেন, তাকে দোষ দেওয়া যাবে না। আচ্ছা স্যার, আরেকটা বিষয় হচ্ছে ওই যে আমাদের আপনি প্রেস সচিব যিনি তার কথা বলেছেন শফিকুল আলম সাহেব, তিনি বলেছেন বাংলাদেশ সিঙ্গাপুরের মতো হবে। এখন কেউ কেউ আবার সমালোচনা করে বলছেন যে হ্যাঁ বাংলাদেশ সিঙ্গাপুরের মতো হবে, তবে সিঙ্গাপুরের মতো ছোট হয়ে যাবে, উন্নত হবে না। বাংলাদেশের যে আশঙ্কা দেখা দিয়েছে এখন চতুর্দিকে, সে আশঙ্কার কারণে চট্টগ্রাম নিয়ে চিন্তিত, বন্দর নিয়ে চিন্তিত, করিডোর নিয়ে চিন্তিত, আমাদের ওই যে উত্তরাঞ্চল নিয়ে চিন্তা আছে, ভারতের নানান চিকেন নেক টেক নিয়ে আমরা কি কি বলছি, সেসব কারণে বলা হচ্ছে যে আবার আমাদের পরিবেশ উপদেষ্টা তিনি বলেছেন বাংলাদেশের মানচিত্র নতুন করে আঁকতে হতে পারে। এইসব আশঙ্কা থেকে সবাই বলছেন যে হ্যাঁ বাংলাদেশ হয়তো সিঙ্গাপুরের মতোই হয়ে যাবে, উন্নত নয় ছোট হয়ে যাবে। কি মনে হচ্ছে, কোনো আশঙ্কা আছে আসলে? এগুলো মানুষের না এমনি চিন্তা? দেখুন, পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে ভ্যাটিকান। এখন আমাদের প্রফেসর ইউনূস স্বচক্ষে কিন্তু ভ্যাটিকান দেখে এসেছেন কিছুদিন আগে। জি জি জি। আপনার আমাদের এই পিনাকি ভট্টাচার্য তাকে ক্যাথলিক বলে অভিহিত করেছেন। জি। এখন এমনি এমনি তা করেননি। আমাদের বিএনপির ভাইস চেয়ারপারসন আমাদের সম্মানীয় বরকতুল্লাহ ভুলু মহোদয়, তিনি যে ডেসক্রিপশন দিয়েছেন সেটি হচ্ছে রাশিয়ান অর্থোডক্স চার্চের তিনি অনুসারী, অর্থাৎ প্রফেসর ইউনূস সেই ধর্মে দীক্ষিত হয়েছে, কিন্তু সেটাকে কন্ট্রাডিক্ট করে আমাদের পিনাকি ভট্টাচার্য তাকে ক্যাথলিক হিসেবে চিহ্নিত করেছেন। এখন প্রকৃত সত্য আসলে বুঝতে হলে কালকের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি ঈদ উল ফিতরের মতো আবার ইস্তারি করা একটা কিস্টি টুপি মাথায় চাপান কিনা, এবং চার্চীয় কায়দায় আপনার চেয়ার টেবিল গ্লাস এগুলো সবে ঈদের ময়দানে ঈদগাহে হাজির হন কিনা, এবং সেখানে যদি 1000-20-30 লোক তাকে কালকে আবারও দাবি করে ফেলে যে তাকে তারা চায় আপনার শুধু 5 বছরের জন্য নয়, তার জীবদ্দশায় ততদিন আজীবন, তাহলে আমরা অবাক হব না। আপনার একটা কমেন্টস পড়ি স্যার, কি কে এম সালমান, তিনি বলেন কলিমুল্লাহ তোর আর ইসমাইলের এই টাক দুইটা আর মিজাইলের নিশানা আছে, আমার হের মিজাইলের নিশানা, আমার মিজাইলের নিশানা আছে, তোরা পালা, এখনই পালা, এই মুহূর্তে পালা, বিশেষ করে কলিমুল্লাহ তুই তো সবার আগে পালা, তোর কোনো উপায় রেহাই নেই, পালানোর সুযোগ পাবি না। আচ্ছা, আমাদেরটা যে এই বিষয়ে কোনো মন্তব্য করতেছে না, আপনি কমেন্টস করেছেন, আপনি যদি খুশি হন আমরাও খুশি। জি, আপনার ভালো লাগলে আমাদেরও ভালো লাগবে। ধন্যবাদ। স্যারের কোনো মন্তব্য আছে? আপনার রিসিডিং হেয়ার লাইন কিন্তু ঐশ্বর্যের প্রতীক, ম্যাচুরিটির প্রতীক এবং আপনার অ্যাটেইনমেন্টের প্রতীক। সুতরাং এটাতে যদি আপনার হিংসে হয় তাহলে আমার কিছু বলার নেই। আচ্ছা, একজন বলেছেন যে হ্যাঁ মাথার উপরে কি আছে তা গুরুত্বপূর্ণ নয়, মাথার ভিতরে কি আছে সেটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আবার কেউ কেউ বলছেন যে মাথার চুল এটা আল্লাহর রহমত, আল্লাহর রহমত, উনি চুল দেন নেই, এখন এটা তো আমরা জোর করে রাখতে পারবো না। দুইটা উত্তর আছে, আল্লাহ দেননি, মহান সৃষ্টিকর্তা যেহেতু আমাদের সৃষ্টি করেছেন, কার মাথায় চুল থাকবে থাকবে না সেটা তিনি নির্ধারণ করেন। অতএব যার মাথায় চুল আছে তিনি সুখে থাকুন যে আল্লাহ আপনার চুল রেখেছে। আমার মাথায় চুল নেই, আমার তো কিছু করার নেই। আর চুল না থাকলে অনেক সুবিধা আছে, স্যারেরও নিশ্চয়ই সাবান, শ্যাম্পু, চিরুনি এগুলো কিছুই লাগে না, অনেক সুবিধা আছে, আমারও সেই সুবিধাটি আছে। তবে একজন খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, মাথার উপরে কি আছে সেটা নিয়ে চিন্তা না করে মাথার ভিতরে কি আছে সেটা নিয়ে ভাবুন, ভাবতে শিখুন। জি, আরেকটা কথা খন্দকার ইলিয়াস প্রশ্ন করেছেন, সবাই মুখে বলে, খন্দকার ইলিয়াস সবাই মুখে বলে, মুখে সবাই বলে কিন্তু নির্বাচন কমিশন সরকারের নিয়ন্ত্রণেই থাকে। আচ্ছা, মুখে সবাই বলে নির্বাচন কমিশন, আমরা দেখা যাক নির্বাচন কমিশন স্যার কি বলতে পারে, আপনার আগাম কোনো মন্তব্য কি আমরা শুনতে পারি না? দেখুন, নির্বাচন কমিশন দ্রুততম গতিতে কাজ করে, এই সরকারের সঙ্গে তাদের হারমোনিটা চমৎকার।
এটা আমরা আগে তেমনটি দেখেছি। ভবিষ্যতে যদি তার ধারাবাহিকতায় তারা দ্রুততম সময়ের মধ্যে আপনার ঈদের বন্ধের মধ্যেই ধরুন বা কালকে ঈদের দিনই সবাইকে খুশি করার জন্য তারিখ দেন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। খুব সুন্দর হবে, সেটা ভালো হবে। যাই হোক, ওভারঅল সবকিছু মিলে দর্শক মন্ডলী আপনারা যারা যুক্ত হয়েছে, আবার এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো এপ্রিলের 1 তারিখে যদি দিয়ে বসেন তাহলে বুকে হাত দিয়ে আপনি বলতে পারবেন এপ্রিল ফুলের মতো কোনো ঘটনা না ঘটে। এটাও একটা কথা। আপনি কি মনে করেন যে প্রফেসর ইউনূস এপ্রিলের তাৎপর্য বোঝেন না? জি জি জি, বুঝে শুনে এই সময়টি তিনি ঘোষণা করছেন, যাতে সবাই বোকা বনে গেলে তিনি বলবেন যে ছোটবেলা থেকে আমরা এই খেলা খেলে অভ্যস্ত, তারই একটা মক্স করলাম। আর এপ্রিলে নির্বাচনের তারিখ না, মাস ঘোষণা করা হয়েছে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন। অনেকে আবার কেউ আবার এটাকে স্বাগত জানিয়েছেন যে অন্তত একটা কথা তিনি বলেছেন নির্বাচন বিষয়ে। আপনার মতামত স্যার একটু জানতে চাই। ধন্যবাদ। এখন আমাদের প্রফেসর ডক্টর ইউনূস, যিনি হযরত ঈসা আলাইহিস সালামের প্রেমে বিভোর, তিনি আপনার মিরাকল দেখাতে চেয়েছেন হযরত ঈসা আলাইহিস সালামের মতো। বলেছেন স্মরণকালের সেরা নির্বাচন তিনি উপহার দেবেন, এবং সে বিষয়টি মাথায় রেখে তিনি এটি অসম্ভব সময়ে এই সম্ভব সম্পন্ন করার, বাস্তবায়িত করার এরাদা ব্যক্ত করেছেন। আমি প্রথমেই তাকে সাধুবাদ জানাবো যে তিনি তার সীমারেখাটা মনে রেখেছেন। নির্বাচন আয়োজনের সাংবিধানিক দায়িত্ব নির্বাচন কমিশনের, রোডম্যাপ নির্বাচন কমিশন ঘোষণা করবে, এটাই স্বাভাবিক, এবং তারিখও তাদেরই প্রদান করার কথা। প্রফেসর ইউনূসের এখতিয়ারে এটি পড়ে না। তিনি শেষ অবধি তার সুবুদ্ধির উদয় হয়েছে, তিনি বুঝতে পেরেছেন তার এখতিয়ার কতটুকু এবং কোথায় থামতে হবে। এখন তিনি যে রাজনীতিটা করেছেন সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমানে সক্রিয়, মোস্ট অর্গানাইজড দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বাংলাদেশের দাবির প্রতি তিনি সংহতি ঘোষণা করেছেন। কেন স্যার এটা মনে হচ্ছে আপনার? কারণ অনেকগুলো দল বাংলাদেশে আছে ক্রিয়াশীল, তার মধ্যে জামাত কিন্তু এপ্রিলে নির্বাচন দাবি করেছিল। আর আপনার বিএনপির দাবি ছিল ডিসেম্বর, এবং আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে 1 জানুয়ারিতে তারা নবনির্বাচিত সরকার দেখতে চান। অর্থাৎ তিনি বৃদ্ধাঙ্গুলি দেখালেন বিএনপির প্রতি, বৃদ্ধাঙ্গুলি দেখালেন যাদের ঘাড়ে ভর করে তিনি এই মস্তদে আসীন আছেন এবং হুকুমতে ইউনূসশাহী জারি রেখেছেন। সেই সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক যে প্রতিষ্ঠানটি আছে, আপনার তারা যে এরাদা ব্যক্ত করেছিলেন তার সঙ্গে কন্ট্রাডিক্ট করে তিনি বোঝাবার চেষ্টা করেছেন তিনি কাউকে পরোয়া করেন না। তো মজার ব্যাপার হচ্ছে আজকে সশস্ত্র বাহিনী যদি ঘোষণা করে যে তারা আপনার এই তারা এই ডিসেম্বরে নির্বাচন চান, তাহলে তার তো কোনো উপায় থাকবে না কমপ্লাই উইথ না করে। আর যদি না করেন তাহলে তাকে পদত্যাগ করে নতুন একটি সরকার গঠনের রাস্তা প্রশস্ত করে দিতে হবে। সম্ভবত সেই কারণেই তিনি এপ্রিলে এই ঘোষণাটি দিয়েছেন। তিনি ডিসেম্বর পর্যন্ত সবার আপনার সমর্থন নিয়ে থাকবেন, তারপর তিনি পদত্যাগ করে হয়তো দেখা যাবে যে একটি 90 দিনের জন্য আপনার সংবিধানের প্রভিশন মোতাবেক আপনার একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের পথ প্রশস্ত করে দেবেন। সেই চমকও আমাদের জন্য অপেক্ষা করছে। আচ্ছা আচ্ছা, সেই চমক অপেক্ষা করছে। মুখপাত্র শফিক মহোদয় তিনি বলেছেন এতদিন এই 10 মাস মনে হয়েছে 10 বছর, আর এখন এই ঘোষণার পর মনে হচ্ছে 10 সপ্তাহ পরেই নির্বাচন। খেয়াল করেন, এর মধ্যে এক ধরনের বার্তা কিন্তু লুকিয়ে আছে। 1 মাস কমিয়েছে স্যার, 1 মাস। সেটা তো ঘোষণা, আর মুশকিল, এটা তো নির্বাচন আয়োজন করার দায়িত্ব তো নির্বাচন কমিশনের, ওনার না।
জি 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 জি, সেটা তো সত্যি। তারা 1 মাস কমায়, এরা 3 মাস আগিয়ে নিয়ে আসে, তাদের এখতিয়ার, ওনার কিছু করার নেই। আচ্ছা, তাহলে এখানে আরেকটা কথা বলি। এখন আপনি এই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, তার আগে কি নির্বাচন কমিশনের সাথে তিনি কথা বলেছেন যে নির্বাচনের উপযুক্ত সময় নিয়ে আলোচনা করেছেন কিনা, আমার বা আমার মনে বাহিনী হয় বা সেনাবাহিনীর প্রধানের সাথে কথা বলেছেন তাদের তাও concern মনে নিয়ে হয় তিনি? তিনি নিজ দায়িত্বে এই বলটি ছেড়ে দিয়েছেন মাঠে, সবাই এটা নিয়ে খেলতে থাকবে, তিনি সবার অলক্ষ্যে আপনার চট্টগ্রাম বন্দর, তারপরে জি আমাদের এই মানবিক অথবা করিডোর কিংবা চ্যানেল, এগুলোর সুরাহা করে নেবেন। ইতিমধ্যে তার কারিশমাতা তিনি দেখিয়েছেন। যিনি আবাসিক প্রতিনিধি জাতিসংঘের, জি তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন যে আপনার ইনক্লুসিভ বলতে তারা কি বোঝেন, এবং সেই সঙ্গে আপনার নির্বাচনের তারিখ কবে হবে বা কবে নির্বাচন হবে এই ব্যাপারে তাদের কোনো কনসার্ন ওই অর্থে নেই, অর্থাৎ ফ্রি হ্যান্ডেল দিয়ে দিয়েছেন জি। আমাদের রাষ্ট্র। স্যার, রফিকুল আলম দুলাল তিনি একটা প্রশ্ন করেছেন, এপ্রিলে কোনো নির্বাচন হচ্ছে না, আপনি 100% নিশ্চিত থাকতে পারেন? জানি না আপনি আমি তার সঙ্গে সহমত পোষণ করছি, আপনার মূল্যবান মতামত চাচ্ছেন স্যার। আমি তার সঙ্গে সহমত পোষণ করছি, এবং তিনি যে এত দ্রুত সেটা বুঝে ফেলেছেন, সেই জন্য তাকে আমি আপনার সাবাসী প্রদান করছি।